আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা হোসাইন। ভারতে গিয়ে নিখোঁজ হওয়া বাংলাদেশের ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, কলকাতার নিউ টাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন সূত্রে বলা হয়, কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। গত ১২ই মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান, কিন্তু এরপর ১৬ই মে ব্যক্তিগত সহকারী আব্দুল রউফের সঙ্গে তার শেষ কথা হয়। দর্শক, এ বিষয়ে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে যে আজকে ২২শে মে, গত ১২ই মে বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম, যিনি খুলনার ঝিনাইদহের, আমরা যতদূর জানি তিনি হচ্ছেন ৪ বারের সাংসদ। গত ১২ই মে তিনি কলকাতায় এসেছিলেন। গেদে দর্শনা দিয়ে তিনি রেলপথে এসে কলকাতার উত্তর শহরতলির ব্যারাকপুরের মহকুমার অন্তর্গত বড়নগরের মণ্ডলপাড়ায় তার দীর্ঘদিনের বন্ধু বলরাম বিশ্বাসের বাড়িতে তিনি উঠেছিলেন। সেদিন তিনি ওই রাত্রে ওইখানে থাকার পর ১৩ তারিখ সকালবেলা তিনি নিজেই ট্যাক্সি ডেকে চলে যান তিনি চিকিৎসা করাতে বিধান পার্কের উদ্দেশ্যে। তারপর থেকে সেই ১৩ তারিখ, ১৪ তারিখ এবং ১৫ তারিখের পর কিন্তু তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কিন্তু তিনি তার বন্ধুকে জানিয়েছিলেন, আমি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি এবং আমার সঙ্গে কোনো যোগাযোগ করার দরকার নেই। তিনি ১৫ তারিখে জানিয়েছিলেন যে আমি দিল্লিতে পৌঁছে গেছি। তারপর থেকে তার ফোনের সুইচ অফ ছিল, কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। এমপি সাহেবের কন্যা কলকাতায় তার বন্ধুকে ফোন করে জানতে চায়, বাবার কোনো খবর পাচ্ছি না। ফোন করে তারা জানানোর পরে কোনো খোঁজ না পাওয়ার পর গত ১৫ই মেই কিন্তু বরানগর থানা জেনারেল ডায়েরি করেন তার বন্ধু বলরাম বিশ্বাস। তারপর থেকে কিন্তু কলকাতা পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার রয়েছেন অলোক রাজুরিয়া, তারা কিন্তু সংবাদ মাধ্যমের কাছে বলেছিলেন যে আমরা তদন্তের স্বার্থে, সেরকমভাবে কিছু তারা না বললেও তদন্তের যে অগ্রগতি হচ্ছে তারা কিন্তু সেটা জারি রেখেছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আজ সকালেই জানা গেছে কলকাতার নিউ টাউনের একটি অভিজাত আবাসনে তার মৃতদেহ পাওয়া গেছে। তিনি খুন হয়েছেন বলে পুলিশ প্রশাসন সূত্রে যেটা এই মুহূর্তের খবর। গত ১৩ই মে নাকি তিনি খুন হয়েছেন, যেটুকু এখনো পর্যন্ত কলকাতা পুলিশ জানিয়েছে। সংবাদ মাধ্যমের কাছে কিন্তু তদন্তের স্বার্থে কেন খুন হয়েছে, কোন গতি প্রকৃতি ছিল, খুনের কারণ কি, সে ব্যাপারে কিন্তু পুলিশ প্রশাসনের থেকে এখনো কিছু জানা যায়নি। যতদূর জানা গেছে ১৩ই মে ওনার অনেক অপরিচিত মহিলার সঙ্গে তিনি এক্সাইজ ডিপার্টমেন্টের একটি অভিজাত আবাসনে তার একটা ফ্ল্যাট সেখানে ভাড়া ছিল একজন, তার বাড়ির সেই ফ্ল্যাটেই কিন্তু সেখানে গেছিলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সেন্ট্রাল আইবি, কলকাতা পুলিশের গোয়েন্দা, রাজ্য পুলিশের গোয়েন্দা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বিধাননগর পুলিশ কমিশনারেট। ইতিমধ্যে তিনি খুন হয়েছেন, এটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। গত ১২ই মে তিনি কলকাতায় চিকিৎসা করাতে এসেছিলেন। তারপর থেকে তিনি গত ১৫ তারিখের পর থেকে তার ফোনের সুইচ অফ ছিল, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। জেনারেল ডায়েরির পরে কিন্তু আজকে সেই উৎকণ্ঠার কিন্তু যেটা ছিল, সেই উৎকণ্ঠার কিন্তু একটা পরিসমাপ্তি ঘটলো। সেই অর্থে জানা যাচ্ছে তিনি খুন হয়েছেন। এটাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খবর। বাংলাদেশের ৪ বারের সাংসদ কলকাতায় চিকিৎসা করতে এসে নিউ টাউনের ১৩ই মে খুন হন বলে এটাই এই মুহূর্তে পুলিশ সূত্রের সবচেয়ে বড় খবর। পরমাশিস ঘোষ রায়, কলকাতা। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। এ বিষয়ে আরো জানাতে আনোয়ারুল আজিম আনারের এলাকা ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লুজ্জামান। শিপ্লু, নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের পরিবারের সঙ্গে কথা বলতে পেরেছেন কি, আর কি বলছে স্থানীয় নেতাকর্মীরা, জানাবেন। আপনি জানেন যে আমি অবস্থান করছি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। এখান থেকে পরপর ৩বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি একজন জনপ্রিয় একজন জনপ্রতিনিধি এই ঝিনাইদহ কালীগঞ্জে। তিনি আসলে চিকিৎসার জন্য তার নিজ বাড়ি থেকে তিনি কিন্তু ১২ তারিখে তিনি দর্শনা গেদে বর্ডার দিয়ে তিনি কিন্তু ভারতে গেছিলেন। সেখানে তার ঘনিষ্ঠ বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি কিন্তু সেখানে ওঠেন। তারপর থেকে তিনি চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হন। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে না পাওয়ার পরে তার পরিবার, তার কন্যা এবং তার স্বজনরা কিন্তু হতাশে পড়েন। এবং দর্শক আপনাদেরকে একটু দেখাই যে তার
মরার খবর আসার পরেই, নিহতের খবর আসার পরে কিন্তু নেতা কর্মী এবং তাদের স্বজনদের উপচে পড়া ভিড় আপনি দেখতে পাচ্ছেন। ঝিনাইদহ কালীগঞ্জ জেলা আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী এবং তার আত্মীয় স্বজন, তার স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। তারা অনেকে আসলে হতাশা, কর্মীরা বলছেন যে তারা নাকি অভিভাবক শূন্য হয়ে পড়েছেন এই আসনটিতে। তো আসলে এতটাই জনপ্রিয়তা ছিল যে এখানে মানুষটি দল মত নির্বিশেষে মানুষ তাকে খুব ভালোবাসতো এবং মানুষের পাশে তিনি কিন্তু সুখে দুঃখে সবসময় পাশে থাকতেন। এবং তার একটি রেকর্ড ছিল যে তিনি ব্যাপক মানুষকে তিনি জানাজায় অংশগ্রহণ করতেন এবং জানাজা পড়তে পড়তে মানুষকে কিন্তু সাহায্য সহযোগিতা ব্যাপক করেছেন। আর আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আমি এখন কথা বলেছি ঝিনাইদহ পুলিশ সুপারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে ভারত পুলিশ এবং বাংলাদেশ পুলিশ কিন্তু যৌথ উদ্যোগে তার ঘটনাটি জানার জন্য কিন্তু তারা খুব চেষ্টা করছিল এবং ইতিমধ্যে তার মোবাইল ফোন কিন্তু বিভিন্ন সময় বেনাপোল, কখন দিল্লি, বিভিন্ন রকম অবস্থান দেখা যাচ্ছিল। কিন্তু আজকে সকালে আমরা জানতে পেরেছি যে তার কলকাতা নিউ টাউনে একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া গেছে এবং এই খবর যখন বাংলাদেশে এসে পৌঁছায়, যখন তার নির্বাচনী এলাকা ঝিনাইদহ 4 এসে পৌঁছায়, তখন নেতা কর্মী স্বজনদের মধ্যে হাহাকার ও কষ্টদায়ক বেদনাদায়ক দেখা যায়। এবং এখন এখানকার নেতা কর্মীরা বসে আছেন কখন তাদের নেতাকে তারা দেখতে পারবেন বলে তারা এখানে অধীর আগ্রহে বসে আছেন। আর এই ছিল আমার কাছে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাসভবন এলাকা থেকে এই সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। শুভ বুদ্ধ পূর্ণিমা এবং আন্তর্জাতিক ভেসাক ডে উপলক্ষে বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা ও আলোচনা সভা। সকাল থেকে চলা বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন বৌদ্ধ ধর্মের শীর্ষ গুরুরা। সৃষ্টির সেরা জীব হিসেবে হিংসা, হানাহানি, রক্তপাত থেকে মানুষকে দূরে থাকার উপর ধর্মীয় বিধিনিষেধ আলোচনা সহ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন বুদ্ধ ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমান উপস্থিত রয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে মেরুল বাড্ডায় অবস্থিত বৌদ্ধ মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসবটির আয়োজন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব বৌদ্ধ পূর্ণিমা, এবং এই বৌদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে সকাল থেকে আমরা যেরকম দেখছিলাম যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে একটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন থেকে। সকাল থেকে এই অনুষ্ঠান চলছিল এবং এখানে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী যে শীর্ষ গুরুরা রয়েছেন তারা সকাল থেকে তাদের ধর্মীয় বিষয়ে আলোচনা করছিলেন এবং সারা বিশ্বে যাতে শান্তি বজায় থাকে সেই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে তারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা কি ধরনের ভূমিকা রাখতে পারেন সেই বিষয়টির উপর তারা আলোচনা করছিলেন। কিছুক্ষণ আগেই এখানে যোগ দিয়েছেন পুলিশের আইজিপি এবং ঢাকা পুলিশ কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে যে কেক কাটার যে আয়োজন সেই আয়োজনটি চলছে এবং কেক কাটার পরেই কিন্তু এখানে আনুষ্ঠানিকতা আজকের মতো এখানে শেষ হবে এবং এরপরেই মধ্যাহ্নের বিরতি হবে। আপনি জেনে থাকবেন যে মালিহা, এই বুদ্ধের এই জন্ম তিথিতে এবং জন্মদিনে একই দিনেই কিন্তু তিনি জন্ম লাভ করেছিলেন এবং তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং মহা নির্বাণ লাভ করেছিলেন। সেই জন্যই কিন্তু আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগে এখানে আইজিপি বক্তব্য দিচ্ছিলেন, তিনি যেমনটা বলছিলেন যে যারা বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সম্প্রীতির মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যাতে ভূমিকা রাখতে পারেন সেই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করছিলেন তিনি। এবং তিনি বলছিলেন যে এই বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা তৎপর রয়েছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেই বিষয়টির উপর গোয়েন্দা নজরদারিও তাদের রয়েছে। মালিহা, এই ছিল আমার কাছে রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ নেতাকর্মীরা হাজার কোটি টাকা লুট করে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা শেষে রিজভী আহমেদ এ মন্তব্য করেন।
বুদ্ধের আদর্শ অনুকরণ করলে বিশ্বজুড়ে রক্তপাত হানাহানি হতো না বলেও মনে করেন তিনি। জোর করে সরকার ক্ষমতায় আছে অভিযোগ করে রিজভী বলেন, গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সরকার মানুষের ভোটাধিকার হরণ করে কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে বলেও মন্তব্য রিজভীর। চলতি মাসের শেষের দিকেই বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। ১৫ মের পর যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে আগামী ২৬ ও ২৭ মে দেশের প্রায় সব অঞ্চলেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এর গতিবিধি ও প্রভাব সম্পর্কে এখনই কিছু জানাতে পারেনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। ২৫-২৬ তারিখ থেকে আবার বৃষ্টি হবে, সেক্ষেত্রে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটা অ্যালার্ট মেসেজ দিয়েছি, যেহেতু সাগরে একটা লঘুচাপ হয়েছে এবং এটা আরও ইন্টেন্সিফাই হতে পারে, এই জন্য আমরা আজ সকালে একটা অ্যালার্ট মেসেজ দিয়েছি এবং এটা হয়তো আগামীকাল সিগন্যাল যদি ওঠে সেক্ষেত্রে এটা আমরা স্পেশাল ওয়েদার বুলেটিন হিসাবে আমরা আগামীকাল থেকে এটা প্রচার করব। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। মাছ, মাংস, ডিম, সবজি, মশলা সহ প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস অবস্থা নিম্ন আর মধ্যবিত্তদের। ব্রয়লার মুরগির দাম ১০ থেকে ২০ টাকা বেড়ে এখন ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে দাম বেড়েছে ডিমেরও। সবজি বাজারে কাঁচা পেঁপের দাম কমতির দিকে, আজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। বেগুন, কাঁচা মরিচের দাম ১০ থেকে ২০ টাকা বাড়লেও বেশিরভাগ সবজির দাম নাগালের মধ্যে। তবে কিছু মশলার দাম আকাশচুম্বী। খুচরা ব্যবসায়ীরা বলছে আড়তদারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে বলে বাড়াতে হচ্ছে তাদেরকে। উস্তা আনছে আর লাউ আনছে। উস্তা তো একবার সম্পূর্ণ ধরা, ওখানে খরচা সহকারে ২৮ টাকা, এখানে বিক্রি করতেছে ২০ টাকা। যে লাউ দরকার ছিল ২০ টাকা থেকে ৩০ টাকা, সে লাউ ৫০ টাকা। কাঁচা মরিচের কেজি হলো ১৬০ টাকা, ১৪০ টাকা কেজি, অথচ কেজি হওয়া উচিত ছিল ৩০ থেকে ৪০ টাকা। তো এক সপ্তাহে খালি জিরার দাম বাড়ছে ১০০ টাকা, ১৩০ টাকা কেজি। সর্বনিম্ন এলাচি আছে ৩৪০০ টাকা একার পচাডি, আর বালা উপরে হাই আছে ৪০০০। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। ফেডারেশন কাপ ফুটবলের হাই ভোল্টেজ ফাইনালে আজ বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ময়মনসিংহের রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। মৌসুমের শুরুতেই স্বাধীনতা কাপের ফাইনালে সাদা কালোদের হারিয়ে শিরোপা উল্লাস শুরু করে অস্কার ব্রজনের শিশুরা। চলতি সপ্তাহে পয়েন্টের দীর্ঘ ব্যবধানে মোহামেডানের ধরা ছোঁয়ার বাইরে থেকে লিগ শিরোপাও নিজেদের করে বসুন্ধরা। এবার মোহামেডানকে আরও একবার হতাশ করে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলতে পারলেই শেখ রাসেল ক্রীড়া চক্রের 2013-14 মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ডে ভাগ বসাতে পারবে রবসন সোহেলরা। তবে জমজমাট শিরোপার লড়াইয়ে ছেড়ে কথা বলতে চায় না মোহামেডানও। বসুন্ধরাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে ফেডারেশন কাপে আবাহনীর সর্বোচ্চ 12 শিরোপার রেকর্ডে ভাগ বসাতে চায় সাদা কালোরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।